এর আগে তোমরা ডেরিভেটিভের বিভিন্ন নিয়ম বা সূত্র শিখেছো এবং অঙ্ক করার সময় দেখেছো যে কখনো বলছে যে অবকল সহগ, অবকল গুণাঙ্ক, এরকম বিভিন্ন টার্ম ইউজ করা আছে। কখনো ডিআইডিএক্স নির্ণয় করো। তো আজ আমরা বলবো যে কেন ডিআইডিএক্সকে অবকল সহগ বা অবকল গুণাঙ্ক বলা হয়। এবার অর্থাৎ আমরা অন্তরজের ব্যাখ্যা অর্থাৎ ডিআইডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা কি সেটা আমি এখন ব্যাখ্যা করব। তার সঙ্গে সেটা হচ্ছে যে বিভিন্ন ত্রুটি আছে সেগুলো আলোচনা করা হবে। তো এখন অন্তর্গতের ব্যাখ্যা করতে গেলে আমি হয়তো একটা কার্ভ আঁকছি, যে কোনো কার্ভ, হয়তো y = fx, এটা অক্ষ, এরপরে যে কোনো একটা বিন্দু হয়তো p, তো এর ডান দিকের কোনো একটা বিন্দু q, হয়তো বাম দিকের কোনো বিন্দু একটা a। তো p বিন্দুর কোঅর্ডিনেট যদি xy হয়, এবার p বিন্দুর খুব কাছাকাছি একটা বিন্দু q দিচ্ছে যেখানে এর x প্লাস ডেল্টা x, y প্লাস ডেল্টা y। বাম দিকে আমরা কোন একটা ঠিক একই রকম ভাবে যদি x মাইনাস ডেল্টা x, y মাইনাস ডেল্টা y লিখি তাহলে হতে পারে। এবার আমি QP বিন্দু যুক্ত করছি, বর্ধিত করছি। ঠিক একই রকম ভাবে আমি এটা অঙ্কন করছি। তাহলে এইটা একটা AP একটা কল, আর এটা একটা চাপ, আর QP বা PQ একটা কর্ড বা জ্যাক। এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, এখান থেকে একটা লম্ব টানা যায়, তো আর এখানে একটা স্পর্শক আঁকছি, ট্যানজেন্ট। তাহলে PT একটা ট্যানজেন্ট, হয়তো আমি যদি P বিন্দুর স্থানে xy, তাহলে এখান থেকে এটা কত হবে, এটা হবে x, এটা কত হবে, এটা হবে x প্লাস ডেল্টা x। তাহলে এই অংশটা এখান থেকে লম্বটা লিখেছে ডেল্টা x। এখান থেকে এটা যেটা আসবে সেটা হচ্ছে ডেল্টা y। আমি এটা স্পর্শক যেটা হয়তো সাইড হচ্ছে, এটাকে আমি থিটা ধরছি, এটাকে ইচ্ছা করে থিটা 1 ধরতে পারি। এবার Q বিন্দুটাকে যদি আমি আস্তে আস্তে P বিন্দু দিকে নিয়ে আসি, Q বিন্দুটাকে, তাহলে আমাদের যদি এরকম পজিশনে আসে তাহলে কি হবে, আর তার জন্য যে কর্ডটা পাওয়া যাবে, যদি বিন্দুটা এরকম জায়গাতে আসে, তার জন্য কর্ডটা পাওয়া যাবে কি, এরকম। যদি এটা
কিউ বিন্দুকে পি বিন্দুকে দিকে যত আমি অগ্রসর করব কার্ভের উপর দিয়ে, তাহলে ডেল্টা এক্সটা কি হবে? ডেল্টা এক্সটা টেন্ডস টু 0 হবে। অর্থাৎ এইটা ডেল্টা এক্স ছোট হতে হতে কি হবে? টেন্ডস টু 0 হবে। ঠিক একই রকম ভাবে যদি আমি বাম দিক থেকে নিয়ে যাই এখানে, তাহলে কি হবে? এরকম যদি বাম দিক থেকে আমি কার্ভের দিক দিয়ে নিয়ে যাই, আমি এই দিক থেকে নিয়ে আসি অথবা এই দিক থেকে নিয়ে আসি, তাহলে আমাদের এটা যদি থিটা, এটা হচ্ছে তাহলে ট্যান থিটা কি হবে? তাহলে এটা যদি থিটা হয় তাহলে অনুরূপ করে এটাও থিটা হবে। তাহলে থিটা হলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হবে। এখন যদি সীমাস্থ মান হয়, অর্থাৎ লিমিট যদি নিয়ে নিই যে থিটা টেন্ডস টু হচ্ছে সাই ট্যান থিটা, এবার যখনই এই থিটা টেন্ডস টু সাই হচ্ছে তখন কিন্তু ডেল্টা এক্স টেন্ডস টু 0 হচ্ছে। তো লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অর্থাৎ এখান থেকে লিখতে পারি যে ট্যান সাই সমান, তাহলে এটা একই রকম ভাবে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যত আমি এই কিউ বিন্দুটা কার্ভের উপর দিয়ে পি বিন্দু নিকট থেকে নিকটতর করা হচ্ছে ততই কিন্তু এই জ্যাটা টেন্ডস টু স্পর্শক হচ্ছে, অর্থাৎ পি কিউ যে জ্যা টেন্ডস টু হচ্ছে পিটি স্পর্শক। অর্থাৎ কোন বক্রের কোন বিন্দু সে বাম দিক থেকে যদি নিয়ে যায় তাহলেও একই কথা হবে। তাহলে আমাদের এই এপি জ্যা টেন্ডস টু পিটি স্পর্শক হবে। একই রকম যদি আমি ডান দিক থেকে নিয়ে আসি তাহলে এটা হবে, যদি বাম দিক থেকে নিয়ে যাই তাহলে, বাম দিক থেকে যদি নিয়ে যাই তাহলেও হবে, আবার ডান দিক থেকে নিয়ে গেলে একই রকম হবে যদি দুদিক থেকে অস্তিত্ব থাকে। তাহলে কোন বিন্দুতে ডিআই ডিএক্স এর মান, কোন একটা বক্ররেখা আছে তার কোন বিন্দুতে ডিআই ডিএক্স এর ভ্যালু, কোন বিন্দুতে ডিআই ডিএক্স এর ভ্যালু অর্থাৎ ডিআই ডিএক্স যা হবে সেটা হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা হবে। তোমরা জানো যে কোন একটা স্পর্শক একটা সরলরেখা, যে একটা সরলরেখা, যে একটা সরলরেখাংশ, কিন্তু এবার কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট বা ট্যানের মানকে আমরা প্রবণতা বলি। তাহলে এটা হচ্ছে প্রবণতা, তাহলে ডিআই ডিএক্স, তাহলে এটা কি আসবে? প্রবণতা। স্লপ, তাহলে ডিআই ডিএক্স এর জ্যামিতি ব্যাখ্যা কি? যে কোন বিন্দুতে, কোন বক্রের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের, কোন বিন্দুতে কোন বক্রের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক হলো ওই বিন্দুতে ডিআই ডিএক্স এর মান। এটা হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা। তাহলে কার্যবাদী ব্যাখ্যা না তো অন্তর্কলজের। এবার আমি যদি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিআই ডিএক্স টা বা এফ ড্যাশ এক্স টা এটা যেহেতু একটা লিমিটিং সেন্স, তার জন্য আমরা বলতে পারি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মাইনাস এফ ড্যাশ এক্স এটা কি না তো এপসাইলন হবে, খুবই ক্ষুদ্র সংখ্যা।
তাহলে ডেল্টা ওয়াই সমান হচ্ছে এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স প্লাস এপসাইলন ইনটু ডেল্টা এক্স লিখতে পারি। এখন যদি ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয় তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স মাইনাস এফ ড্যাশ এক্স সমান লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 এপসাইলন। এখন এটা ডেল্টা এক্স এর উপর নির্ভর করে না, এটা ডেল্টা এক্স এর পরে নির্ভর করে না, তার মানে এখানে আছে কি এফ ড্যাশ এক্স মাইনাস এফ ড্যাশ এক্স সমান লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 এপসাইলন। তাহলে এটা হচ্ছে 0, অর্থাৎ আমি লিখতে পারি যে না তো লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 এপসাইলন টেন্ডস টু 0 হবে, অর্থাৎ 0 হবে কখন না তো ডেল্টা এক্স টেন্ডস টু 0 হবে। এবার আমি যদি এখান থেকে যেটা বলি এর দুটো পার্ট, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। এই যে পার্টটা আছে সেটা হচ্ছে অবকল। আমরা যদি সীমাস্থ মান এটা লিখি, এইটা যেটা আছে এইটাই হচ্ছে, এই পুরোটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, আর এইখানে যেটা আছে এই অংশটা হচ্ছে dy dy। তাহলে আমাদের dy কি না তো dy হচ্ছে অবকল। অবকলটা কি না তো f ড্যাশ x ইনটু ডেল্টা x। এটা হচ্ছে অবকল কার অপেক্ষকের অধীন চলের, a একটা অপেক্ষক y ইকুয়াল টু fx এর, এটা হচ্ছে অবকল, এটা অধীন চলের। এখন যদি কখনো কোনো ফাংশন fx সমান x হয় তাহলে dy সমান f ড্যাশ x, বা আমরা লিখতে পারি এখান থেকে, এটা পরে হবে f ড্যাশ x সমান 1। তাহলে এখানে যেহেতু y সমান x তাহলে d অফ y সমান d অফ x dx। এবার আমি যদি এখানে বসিয়ে দিই যে এটা dx সমান 1 ইনটু ডেল্টা x, তাহলে যদি এর অনন্ত ক্ষুদ্র হয় তাহলে এটা dx হবে। তাহলে আমাদের এখান থেকে dy সমান f ড্যাশ x ইনটু dx লিখতে পারি। তাহলে dy বাই dx সমান f ড্যাশ x। তাহলে আমাদের এইটা হচ্ছে কি, এই দুটো অর্থে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ddx অফ y অপারেটর, এর দুটো ক্যারেক্টার আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে ddx অফ y, এটা একটা অপারেটর, বা আমরা সংক্ষেপে লিখতে পারি dy লিখতে পারি। আর একটা হচ্ছে দুটো অবকল, একটা অধীন চলের অবকল আর ভাগ হচ্ছে এটা স্বাধীন চলের অবকল। অর্থাৎ অধীন চলের অবকল বাই স্বাধীন চলের অবকল, একক স্বাধীন চলের অবকল এর সাপেক্ষে অধীন চলের অবকল যেটা, তাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ dy বাই dx হয় দুটো অবকলের অনুপাত, আবার ddx অফ y হয়। তো তাহলে আমরা dy সমান লিখতে পারছি কত f ড্যাশ x dx। তাহলে এটা যেহেতু একটা অধীন স্বাধীন চলের অবকল, তাহলে তার সঙ্গে গুণ হিসেবে কি আছে না তো f ড্যাশ x, তার জন্য এটাকে বলা হয় যে অবকল গুণাঙ্ক। যেহেতু এর সঙ্গে সহগ সংজ্ঞাবস্থান করছে f ড্যাশ x, তাহলে dx এর সহগ হচ্ছে f ড্যাশ x। তার জন্য আমরা dy dx যখন নির্ণয় করি বা f ড্যাশ x যখন নির্ণয় করি তখন অনেক সময় বলা হয় অবকল গুণাঙ্ক নির্ণয় করো অথবা অবকল সহগ নির্ণয় করো। তাহলে কোন একটা অপেক্ষকের অবকল বলতে কি বোঝায়
কোন একটা অপেক্ষকের অবকলন বলতে বোঝায় যে ওই অপেক্ষকের অবকলনের মান ইনটু স্বাধীন চরের অবকলন, তাদের যে গুণফল সেটাই হচ্ছে ওই অপেক্ষকের অবকলন। তাহলে এখানে হচ্ছে পুরোটা হচ্ছে dx মানে dy, আর এই অংশটা যেটা সেটা হচ্ছে dy। তাহলে জেনারেল সেন্সে ডেল্টা y নট ইকুয়াল টু dy। বিশেষ ক্ষেত্র যেখানে আছে সেখানে সমান হতে পারে, কিন্তু জেনারেল সেন্সে হচ্ছে ডেল্টা y নট ইকুয়াল টু dy। এবার আমরা এর সাহায্যে কিছু, তাহলে আমাদের যে এরর নির্ণয় করতে গেলে যে যদি দেখা যায় যে স্বাধীন চরের এরর হচ্ছে ডেল্টা এক্স, তাহলে আমরা এই এররটাকে, ত্রুটিটাকে আমরা পরম ত্রুটি বলবো। এবার সেই পরম ত্রুটিটা যদি x এর একক মানের জন্য হয় তাহলে যে আপেক্ষিক ত্রুটি, এটা হচ্ছে পরম ত্রুটি। এটা হচ্ছে আপেক্ষিক রিলেটিভ, আর শতকরা ত্রুটি এটা হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে ত্রুটি হচ্ছে কি? পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি। এগুলো থাকতে পারে কারণ হচ্ছে আমরা কোনো জিনিসের মাপ একবারে 100% পারফেক্ট করা অনেক সময় সম্ভব হয় না। যেমন আমি যদি কোনো স্বরেখাংশ কোনো স্কেলের সাহায্যে মাপতে যাই, আমাদের চোখের কোয়ালিটি, আমাদের দৃষ্টিশক্তি এবং আমাদের স্কেলের ত্রুটি বিভিন্ন উপরে দেখা যাচ্ছে একটা ত্রুটি হয়েই থাকে। তার জন্য ত্রুটি মাপার জরুরি। এবার আমাদের যে সময় সাপেক্ষে যেসব পরিবর্তনগুলি ঘটে, যেমন গড় পরিবর্তন হার, গড় হার। এখন দেখো y ইকুয়াল টু fx, তাহলে যদি দেখা যায় x বেড়ে x প্লাস ডেল্টা x হলো, অনুরূপ y টা কি হবে না, তো y প্লাস ডেল্টা y। তাহলে আমি এখানে লিখতে পারি y প্লাস ডেল্টা y সমান f অফ x প্লাস ডেল্টা x। তাহলে এখান থেকে লিখতে পারি ডেল্টা y সমান f অফ x প্লাস ডেল্টা x মাইনাস y, মানে f অফ x প্লাস ডেল্টা x মাইনাস f অফ x। তো একক স্বাধীন চলের পরিবর্তনের জন্য অধীন চলের যে পরিবর্তন, এটা হচ্ছে গড় x এর সাপেক্ষে y এর অর্থাৎ অধীন চলের গড় পরিবর্তনের হার। কিন্তু যখন আমি ডেল্টা x টা টেন্ডস টু 0 করে দেব, অনন্ত ক্ষুদ্র করব, তখন যা পরিবর্তন হবে ডেল্টা y বা ডেল্টা x, f of x plus delta x minus f of x by delta x। এটা হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তনের হার। তাৎক্ষণিক কার সাপেক্ষে? x এর সাপেক্ষে y এর তাৎক্ষণিক, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, ন্যানো সেকেন্ড, যে কোনো সময়, বা x এর যে কোনো মানের জন্য y এর যে পরিবর্তন সেটা প্রকাশ করতে। এছাড়াও আমরা যেসব শব্দগুলো ফিজিক্সে শিখেছি,
এখানে তার আগে আমি একটা কথা বলি, যেমন ধরো যে dy dx f dash x বা tan psi যাই বলি, এটা যদি 0 হয়ে যায় তাহলে 0 হলে কি হবে? এটা 0 কখন? যদি psi 0 হয়, অর্থাৎ x অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে dy dx এর ভ্যালু 0, অর্থাৎ কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে 0 হবে। বা উল্টো দিকে বলা যায় যে dy dx এর কোন বক্রের কোন বিন্দুতে যদি দেখা যায় যে dy dx এর ভ্যালু 0, তাহলে ওই বিন্দুতে অপেক্ষকের মানে ওই বিন্দুতে অপেক্ষক স্পর্শক যদি টানি কোন বক্রের, তাহলে বক্রের স্পর্শক x অক্ষের সমান্তরাল। এবার যদি এটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা জানি psi হবে গ্রেটার দ্যান 0 লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্মকোণ। কোন স্পর্শক x অক্ষের সঙ্গে যদি সূক্ষ্মকোণ উৎপন্ন করে, এটা তো স্থূলকোণ, সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ কোন বিন্দুতে স্পর্শক যদি dy dx এর মান নির্ণয় করি, যদি দেখা যায় গ্রেটার দ্যান 0 আসে, তাহলে বুঝতে হবে ওই বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। যদি দেখা যায় এটা লেস দ্যান 0, তাহলে এটা কি হবে? গ্রেটার দ্যান 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ স্থূলকোণ। তো dy dx যদি কোন বিন্দুতে 0 হয়ে যায়, স্পর্শক কি হবে? x অক্ষের সমান্তরাল হবে। যদি দেখা যায় গ্রেটার দ্যান 0 হয়, স্পর্শক x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। যদি dy dx এর ভ্যালু লেস দ্যান 0 হয় তাহলে স্থূলকোণ উৎপন্ন করবে। কিন্তু যদি dy dx টা tan psi সমান যদি অসঙ্গত হয়ে যায়, তাহলে আর যদি এটা কার্ভ হয় y অক্ষের সমান্তরাল হবে। dy dx এর ভ্যালু যদি অসঙ্গত হয় তাহলে স্পর্শক y অক্ষের সমান্তরাল হবে, বা dx dy যদি 0 হয় তাহলে y অক্ষের সমান্তরাল হবে। এবার হচ্ছে যে আমরা কোন একটা কণা হয়তো a বিন্দু থেকে যাত্রা করছে, t সময় পরে ও p অবস্থানে আসে, যেখানে হয়তো সরণ হচ্ছে s, সময় লাগলো হয়তো t, বেগ হচ্ছে v। কোন একটা কণা a বিন্দু থেকে যাত্রা শুরু করে, যেখানে ap এই দূরত্বটা হচ্ছে s, p বিন্দুতে এসে বেগ হচ্ছে v এবং সময় লাগছে t, আর কিছুক্ষণ পরে সে q অবস্থানে আসে, যার সময় লাগলো t প্লাস ডেল্টা t। এই সরণটা হচ্ছে s প্লাস ডেল্টা s, বেগ হচ্ছে v প্লাস ডেল্টা v। তাহলে আমাদের এইখান থেকে যেতে কত সময় লাগছে? না তো ডেল্টা টি, তার জন্য সরণ কত হচ্ছে? ডেল্টা এস। তাহলে একক সময় কত? ডেল্টা এস বাই ডেল্টা টি। এইটা যেটা হচ্ছে যে গড় বেগ, গড় বেগ।
এবার যদি ক্ষণিক অর্থাৎ টি প্লাস ডেল্টা টি এই সময় যাচ্ছে কত না, তো বেগ হচ্ছে এই সময় বেগ হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি। ডেল্টা টি যদি টেন্ডস টু 0 হয়ে যায় তাহলে টি প্লাস 0 টেন্ডস টু কত ভি প্লাস 0, অর্থাৎ টি সময়ে বেগ হবে তখন ভি। অর্থাৎ যদি দেখা যায় যে ভি সমান কত না লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি সমান হচ্ছে ডিভি ডিটি। ডিভি ডিটি না ডিএস ডিটি, এটা ভুল হয়েছে, ডিএস ডিটি। তাহলে ভি হচ্ছে কত ডিএস ডিটি, অর্থাৎ কোন সরণ এবং টাইম এর যদি সরণ টি এর অপেক্ষক হয় তাহলে টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কিন্তু বেগ পাবো। ঠিক একই রকম ভাবে টি টি বিন্দু থেকে বেগের পরিবর্তন কত, টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি, একক সময় হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি। এটা হচ্ছে গড় ত্বরণ। আর আগে যেমন তাৎক্ষণিক বেগ ডিএস ডিটি, ঠিক একই রকম হচ্ছে ত্বরণ কত হবে না, তো ডিভি ডিটি। এখানে আমি যদি ত্বরণ এফ বলি তো লিমিট ডেল্টা টি টেন্ডস টু ডেল্টা লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি সমান ডিভি ডিটি। এখন এখানে ভি যেহেতু এটা, আমি যদি ভি এর জায়গায় মান বসিয়ে দিই ডিডিটি অফ ডিএস ডিটি তাহলে হচ্ছে এটাও কিন্তু ত্বরণ। আবার ত্বরণের ক্ষেত্রে আমরা এফ সমান ডিভি ডিটি, তাহলে ডিভি ডিএস ডিএস ডিটি, এটা হচ্ছে ভি, তাহলে ভি ডিভি ডিএস, এগুলো হচ্ছে ত্বরণ। অন্তর্গোলকের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা এখান থেকে অনেক সময় বেগ তাৎক্ষণিক বেগ যদি না হতো, ক্যালকুলেশন আবিষ্কার না হতো, তাহলে আমরা আদিম যুগে পড়ে থাকতাম। এবার যেটা অনেক সময় এবার আমি যেটা করব সেটা হচ্ছে যেহেতু অন্তরজের ব্যাখ্যার সঙ্গে স্পর্শক জড়িয়ে যদি স্পর্শক অভিলম্ব, এটা হচ্ছে স্পর্শক ও অভিলম্ব, যার tangent and normal। তো কিছুক্ষণ আগে আমরা drdx বলতে আমরা প্রবণতা, স্পর্শকের প্রবণতা বুঝেছি। এটা আমরা বুঝেছি। তাহলে আমরা যদি কোন একটা কার্ভের ক্ষেত্রে যদি স্পর্শক আমরা নির্ণয় করতে যাই তাহলে দেখা গেল যে পি একটা বিন্দু যার স্থান হচ্ছে xy, কিউ একটা বিন্দু যার স্থান হচ্ছে x প্লাস ডেল্টা x, y প্লাস ডেল্টা y। তাহলে এর সমীকরণ কি হবে? এর উপরে যে কোনো বিন্দু আমি বড় হাতের x বড় হাতের y ধরে নিতে পারি। তাহলে বিন্দু প্রবণতা আকার যদি লিখি y মাইনাস y করি বাই x মাইনাস x সমান y মাইনাস ডেল্টা y বাই x মাইনাস ডেল্টা x। এটা এই এর সমীকরণ হচ্ছে এটা। তাহলে ডেল y মাইনাস y বাই x মাইনাস x সমান ডেল্টা y বাই ডেল্টা x।
এখন আমি যদি কিউ বিন্দুটাকে পি বিন্দু দিকে নিয়ে আসি তাহলে এরকম স্পর্শক পাওয়া যাবে। তাহলে এখানে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, এটা তো ডেল্টা এক্স এর উপর নির্ভর করে না, তার জন্য y মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস এক্স সমান ডিওয়াই ডিএক্স। তাহলে y মাইনাস ওয়াই সমান ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস এক্স, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? আমি যদি এইটাকে এক্স ওয়াই যে কোনো বিন্দু না দিয়ে আমি এক্স ওয়ান ওয়াই বলি, তাহলে y ইকুয়াল টু এফ এক্স বক্রের উপর অবস্থিত x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে না, তো y মাইনাস y1 সমান dy dx at x1 y1 x minus x1। তো হচ্ছে অভিলম্ব। আমরা জানি যে কোনো একটা সরেখার উপর যদি লম্ব হয় তাহলে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যদি এটার প্রবণতা m1 হয়, এর প্রবণতা হয়তো m2 হয়, তাহলে m1 ইনটু m2 সমান -1 হয়, অর্থাৎ m2 সমান হচ্ছে -1 বাই m1। তাহলে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে যেটা লম্ব তাকে বলা হয় অভিলম্ব। এটা যদি স্পর্শক হয় তাহলে এটা হচ্ছে অভিলম্ব। এগুলো কিন্তু অভিলম্ব না, এটা এগুলা অভিলম্ব নয়। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে যেটা লম্ব তাকে বলা হয় অভিলম্ব। এখন আমি যদি অভিলম্বের প্রবণতাকে হয়তো m ধরি, তাহলে m ইনটু ডিওয়াই ডিএক্স x1 y1 সমান -1, তাহলে আর m সমান হচ্ছে -1 বাই ডিওয়াই ডিএক্স। বা লেখা যায় এখান থেকে যদি অস্থিত থাকে বিপরীতে তাহলে x1 y1, অর্থাৎ অভিলম্বের সমীকরণ কি হবে? এই বক্রের অভিলম্বের সমীকরণ হবে y minus y1 সমান minus dx dy x1 y1 x minus x1, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। এখন যে সবসময় ডিওয়াই ডিএক্স এর অস্তিত্ব থাকলে স্পর্শক অস্তিত্ব থাকবে, যদি ডিএক্স এর অস্তিত্ব থাকে তাহলে অভিলম্বের অস্তিত্ব থাকবে। এবার কখনো যদি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু অসঙ্গত হয় তাহলে স্পর্শকের অস্তিত্ব থাকতে পারে। যেমন আমি যদি কোন একটা অধিবৃত্ত দিই y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা যদি মূলবিন্দু হয় জিরো জিরো বিন্দুতে, তাহলে এটা y স্কয়ার ইকুয়াল টু 4ax, আমি যদি এর ডেরিভেটিভ করি তাহলে 2y dy dx সমান 4a, তাহলে dy dx সমান 4a বাই 2y। তাহলে dy dx আমি যদি 0 0 বিন্দুতে বের করতে যাই তাহলে 4a বাই 0 হয়, অসঙ্গত হয়।
তাহলে কি এর স্পর্শকের অস্তিত্ব থাকবে না? এবার তুমি দেখো যে আমি যদি এরকম করে কোন একটা বিন্দু দিক থেকে দিই, এবার আমি আস্তে আস্তে যদি দিকে আসি তাহলে কি হবে? এক সময় এইটা বরাবর আসবে, আবার যদি উল্টো দিক থেকে আসি তাহলে আস্তে আস্তে কি হবে? এইটা আসবে। তাহলে y অ্যাক্সিসটা অর্থাৎ x = 0 কিন্তু এটা স্পর্শকের সমীকরণ। তাহলে অনেক সময় dx এর অস্তিত্ব, তাহলে এটাকে বলা হয় অভিলম্ব, মানে স্পর্শক ও অক্ষের সমান্তরাল। যে কখনো dx এর অস্তিত্ব না থাকলেও স্পর্শকের অস্তিত্ব থাকে। তাহলে যে যখন আমরা কোন সরলরেখা বা আমি যদি বৃত্ত দিই y² = x² + y² = a², এটা আদর্শ সমীকরণ বৃত্তের। এই বৃত্তের কোন একটা বিন্দু x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে গেলে কিভাবে নির্ণয় করব? তাহলে এটাকে প্রথমে আমাকে ডেরিভেটিভ করতে হবে। এক নম্বর সমীকরণের উভয় পক্ষকে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। 2x + 2y dy dx = 0। তাহলে dy dx -x/y, dy dx যদি এরপরে যে কোনো একটা বিন্দু হয় তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? y - y1 dy dx x1 y1 x - x1 বা y - y1 সমান, আর এই মানটা যদি বসিয়ে দিই -x - x1, তাহলে এখানে y y1 - y1² সমান -x x1 plus x1², বা লিখতে পারি x x1 plus y y1 = x1² plus y1²। এবার যেহেতু একটা বৃত্ত, বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু x1 y1, তাহলে নিশ্চয় এটার উপরে বিন্দুটা অবস্থিত। তাহলে x1² plus y1² সমান a²। এই মানটা লিখে বসিয়ে দিই, তাহলে x x1 plus y y1 = a²। তাহলে এটা স্পর্শকের সমীকরণ। এখান থেকে আমরা যে বৃত্তের সমীকরণটা আদর্শ সমীকরণ আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে x² এর জায়গায় আমি কি বসাতে পারি? x x1, y² এর জায়গায় y y1। তো যে কোনো বক্রের ক্ষেত্রে একই রকম ভাবে আমরা স্পর্শকের সমীকরণ বের করতে পারি। স্পর্শকের সমীকরণ ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে, তাহলে আমরা x² এর জায়গায় কি বসাবো? x x1, y² এর জায়গায় y y1, 2x এর জায়গায় x plus x1, 2y এর জায়গায় y plus y1, 2xy এর জায়গায় x plus y1, y plus x1। এগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা স্পর্শকের সমীকরণ পাবো। এবার কোন বৃত্তের ক্ষেত্রে কোন একটা সরেখা স্পর্শক হওয়ার শর্ত, আমি একটা আদর্শ সবসময় ব্যবহার করছি y²a²। এই বৃত্তের y = mx + c
এইটা স্পর্শক হওয়ার শর্ত কি? এই বৃত্তের এই সরেখা স্পর্শক হওয়ার শর্ত কি সেটা আমরা অন্যভাবে নির্ণয় করতে পারি, অ্যাপ্লিকেশন করেও করতে পারি। যেমন ধরো এর কেন্দ্রস্থান হলো 0 0, যদি স্পর্শক হয় y mx + c, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত আর ব্যাসার্ধ কত? কেন্দ্র থেকে দূরত্ব এর আমাদের কি হবে -mx + y - c = 0, বা আমরা লিখতে পারি এরকম mx - y + c = 0। তাহলে 0 0 বিন্দু থেকে দূরত্ব কত? না তো m × 0 0 + c এর মডুলাস √m² + -1²। এটা কার সঙ্গে সমান? না তো এই বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে সমান a, তাহলে a² সমান কি হবে? না তো c² / m² + 1। বা আমরা লিখতে পারি যে c সমান a বা ± √1 + m²। এটা হচ্ছে আমাদের শর্ত। অ্যাপ্লিকেশন করেও বের করা যায়, আমি ওদিকে যাচ্ছি না। তো তাহলে y হচ্ছে mx ± a √1 + m²। এটা হচ্ছে এই বৃত্তের m এর যে কোনো মানের জন্য স্পর্শক। এবার আমার প্রশ্ন হলো যে যদি বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত হয় তাহলে কটা স্পর্শক টানা যায়? যদি বাইরে অবস্থিত হয় তাহলে কটা স্পর্শক টানা যায়? আর যদি ভিতরে অবস্থিত হয় তাহলে কটা স্পর্শক টানা যায়? আমি এর উপরে যে কোনো একটা বিন্দু হয়তো h কে দিচ্ছি, তাহলে h কে এখানে বসিয়ে দিই, তাহলে k সমান mh ± a √1 + m² বা k - mh সমান ± a √1 + m²। এটাকে যদি বর্গ করা যায় তাহলে k² - 2mhk প্লাস সমান a² m²। একদিকে নিয়ে আসলে কি হবে? m² কমলে h² - a² -2mhk প্লাস k² - a² সমান 0। এখন আমি যদি নিরূপক বের করি, নিরূপকটা কি হবে? নিরূপক তাহলে আমরা b² - 4ac জানি, তাহলে -2hk² - 4 4h² k² minus 4h² k² plus 4h² h² plus 4h² k² minus 4a⁴ 4h² যদি কমন যায় তাহলে h² plus k² minus a²। এখন যদি বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত হয় তাহলে কত h² প্লাস k² সমান a² হবে। অর্থাৎ এটা 0 হলে আমাদের কি আছে? নিরূপক 0 মানে m এর দুটো মানই, m এর দুটো মানে হচ্ছে সমান, তার জন্য একটি স্পর্শক টানা যাবে।
অর্থাৎ যদি কোনো বক্রের বৃত্তের উপরে অবস্থিত হয় বিন্দুটি, তাহলে একটি স্পর্শক টানা যাবে। কিন্তু যদি বাইরে অবস্থিত হয় তাহলে কি হবে? বাইরে অবস্থিত হলে আমাদের এইটা যেটা হয়, তাহলে এটা গ্রেটার দ্যান 0 হবে। যদি বাইরে হয় আমরা জানি এটা গ্রেটার দ্যান 0 হয়, আর এটা গ্রেটার দ্যান 0 হলে এটা গ্রেটার দ্যান 0, মানে 0 পাওয়াকে গ্রেটার দ্যান 0 মানে m এর দুটো মান পাওয়া যাবে। দুটো মানের জন্য কি হবে? দুটি স্পর্শক টানা যাবে। অর্থাৎ বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক টানা যাবে। আর যদি অন্তঃস্থ বিন্দু হয় তাহলে কি হবে? h স্কয়ার k স্কয়ার মাইনাস a স্কয়ার লেস দ্যান 0। লেস দ্যান 0 হলে কোন স্পর্শক টানা যাবে না। অর্থাৎ যদি অন্তঃস্থ বিন্দু হয় তাহলে, অর্থাৎ বৃত্তের যদি ভিতরে হয় তাহলে কোন স্পর্শক টানা যাবে না। উপরে অবস্থিত হলে একটা স্পর্শক টানা যাবে, আর যদি বাইরে অবস্থিত হয় তাহলে দুটো স্পর্শক টানা যাবে। এরকম অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত সবগুলোর ক্ষেত্রেই নির্ণয় করা যায়। আমাদের যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা যদি আমি অভিলম্ব কটার অভিলম্ব টানা যায়, তাহলে এর প্যারামেট্রিক বিন্দু হচ্ছে at স্কয়ার 2at। এই যদি আমি অভিলম্ব বের করি তাহলে আমি যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি 2y সমান 4a dx dy, তাহলে dx dy সমান y বাই 2a, তাহলে dx dy at স্কয়ার 2at বাই 2a সমান t। তাহলে অভিলম্বের সমীকরণ কি হবে? সমীকরণে y মাইনাস 2at সমান মাইনাস t x মাইনাস at স্কয়ার। এটা হচ্ছে t এর ত্রিঘাত সমীকরণ। তার জন্য তিনটে অভিলম্ব টানা যাবে। এরকম পরাবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত সবারই ক্যালকুলেশন করা যাবে। এবার হচ্ছে যে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য, যদি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে যায় তাহলে কোন একটা বৃত্ত যার আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন ব্যবহার করছি, এটা কেন্দ্র হচ্ছে 0 0 বাই বহিঃস্থ যে কোনো বিন্দু যার স্থানে হয়তো hk, এটা হচ্ছে q বিন্দু, যুক্ত করি এটা o, তাহলে OP কত হবে? OP হচ্ছে রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার হবে। OQ হচ্ছে ব্যাসার্ধ a, তাহলে আমাকে PQ বের করতে হবে। এটা 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি হয় এটা অতিভুজ, তাহলে আমাদের PQ স্কয়ার সমান OP স্কয়ার মাইনাস OQ স্কয়ার। OP স্কয়ার কত? না তো h স্কয়ার প্লাস a স্কয়ার, OP স্কয়ার হচ্ছে a স্কয়ার OP স্কয়ার।
তাহলে অতএব PQ সমান রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে যে কোনো বৃত্তের ক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এ যদি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে যায় x1 বা h কে বিন্দু থেকে, তার স্পর্শকের দৈর্ঘ্য কি? এতে মান বসে যাবে h স্কয়ার k স্কয়ার 2gh প্লাস 2fk প্লাস c, এইটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এটা আছে ট্যানজেন্ট অভিলম্ব। এবার এখান থেকে আরো কিছু শর্ত আছে, এখানে একটা একটা করে হয়তো দেখানো হলো, বাকি কিছু অঙ্ক পরে। তো এখানে যদি যেমন কিছু কার্ভ যদি এরকম থাকে যে y = হচ্ছে মডুলাস x, x = 0 বিন্দুতে স্পর্শক বের করতে হবে, তাহলে এসব ক্ষেত্রে আমাদের যদি লিমিট x → 0 প্লাস fx আমরা বের করতে যাই, তাহলে 1 হবে, আর লিমিট x → 0 মাইনাস fx যদি বের করতে যাই -1 হবে। যেহেতু এই দুটো সমান না, এটা নাই, অর্থাৎ a f' 0 যদি বের করি তাহলে -1, আর r f' 0 যদি বের করি তাহলে +1 হয়। যেহেতু এটা হয় তার মানে f' 0 এর অস্তিত্ব নেই, যেহেতু এর অস্তিত্ব নাই তার জন্য এর স্পর্শকের অস্তিত্ব থাকবে না। তাহলে x = 0 বিন্দুতে y = fx সমান মডুলাস x এর স্পর্শকের অস্তিত্ব নেই। কারণ এতে যদি আমি ছবি আঁকি, এটা যত আমি সরেখা, তাহলে এটা কত হবে, এটা আর এটা আছে, অর্থাৎ এটা 45 ডিগ্রি, এটা 135 ডিগ্রি, দুটো যদি আমি আস্তে আস্তে 0 দিকে নিয়ে আসি তাহলে এটাই থাকবে। আবার এদিক থেকে যদি 0 দিকে নিয়ে আসি এখান থেকে, তাহলে কি হবে, এটা থাকবে, অর্থাৎ দুটো সমান থাকবে না, তার জন্য এর কোনো স্পর্শক থাকবে না। কিন্তু y² - 4ax = 0 এর কিন্তু স্পর্শক অস্তিত্ব থাকবে। তো আজ এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হবে, পরবর্তী চ্যাপ্টার আলোচনা করা হবে।